আয় 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 আয়, দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। টাকা পয়সাগুলো তাড়াতাড়ি ব্যাগেতে ভর আর চল এখান থেকে। নমস্কার, আমি দেব। আর আপনারা যে ঘটনাটির কথাটা শুনলেন তা কোনো থ্রিলার মুভি বা কাল্পনিক ঘটনা নয়। এটা 2014 সালের জানুয়ারিতে বাংলাদেশের কিশোরগঞ্জের সোনালীর ব্যাংকে ঘটে যাওয়া এক ইতিহাসের বাস্তব ঘটনা। কিভাবে মাটির 30 ফুট নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ভল্টে প্রবেশ করেছিল একদল ডাকাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ডাকাতির প্রতিটা অধ্যায় আপনার মাথা ঘুরিয়ে দেবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের সাপোর্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আপনাদের ভালোবাসা আর আমাদের চেষ্টা দিয়েই আমরা আরও নতুন ও মানসম্মত কন্টেন্ট উপহার দেব। তাহলে চলো সোজাসুজি ঘটনাতে ঢুকে পড়ি। হাবিবুর রহমান সোহাগের বাড়ি ছিল পটুয়াখালীর এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ, অভাব অটন যেন তাদের পরিবারে লেগেছিল। দিন এনে দিন খেতেন। কিন্তু ছোট্টবেলা থেকেই সোহাগের স্বভাব ছিল পরিবারের অন্য 10টা সাধারণ ছেলের চেয়ে একদম আলাদা। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই পড়াশোনায় মন বসে না সোহাগের। তার চোখের সামনে ছিল অভাব অনটন, কিন্তু তার মনের ভেতরে কাজ করত এক চরম উচ্চ আকাঙ্ক্ষা। যে কোনো উপায়ে তাকে প্রচুর টাকার মালিক হতে হবে। সে বিশ্বাস করতে শুরু করে সৎভাবে সাধারণ কোনো চাকরি বা পরিশ্রম করে এত টাকা বানানো কখনোই সম্ভব নয়। ছোটবেলায় সে ছোটোখাটো চুরি এবং গ্রাম্য এলাকায় শীত কেটে চুরির কাজে নেমে পড়ে। সাধারণ চোরদের থেকে সোহাগের বুদ্ধিমত্তা ছিল আলাদা। সে মাটির গঠন বুঝতে পারত ভালো এবং নিঃশব্দে হাত চালিয়ে কাজ শেষ করার সিদ্ধহস্ত হয়ে ওঠে। কিশোর বয়সে কয়েকবার ধরা পড়েও গণধোলাই খেলেও তার অপরাধের নেশা কখনো কমেনি, বরং বেড়েছে। পরিবারে অভাব অটন থাকায় সে পটুয়াখালী ছেড়ে ঢাকায় চলে আসে। সেখানে ছোট্টখাট্টো গ্যাং ও অপরাধীদের সাথে তার ওঠা বসা শুরু হয়। কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থেকে সে বুঝতে পারে ছোট্টখাট্টো চুরি করে আর যাই হোক জীবন বদলানো যাবে না। করতে হলে বড় কোনো হিট করতে হবে। এই পরিকল্পনা নিয়ে ভেবে ফেলে সোনালী ব্যাংক লুট করার কথা। কিন্তু সে জানতো মাটির ওপর দিয়ে তো আর ডাকাতি করা যাবে না। করতে গেলে তাকে পুলিশের গুলি ও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাওয়া নিশ্চিত। ঠিক তখনই তার শৈশবের সেই শীত কাটার কৌশল আর বৈজ্ঞানিক চিন্তা ভাবনা একসাথে কাজ করে। সেভাবে মাটির ওপরে যদি 1 লাখ নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে তো মাটির নিচে 0%। এই সহজ ও দ্রুত অঙ্কটাই তাকে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের মাটির 30 ফুট নিচ দিয়ে সুড়ঙ্গ কাটার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এদিকে এই ব্যাংক থেকে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। আর ঠিক ব্যাংকের গায়ে ছিল আইডিয়াল স্পোর্টিং ক্লাব নামে একটা পুরনো বাড়ি। ক্লাব থেকে ব্যাংকের দূরত্ব ছিল মাত্র 30 থেকে 35 ফুট। তাই সোহেল নিজেকে কাপড় ব্যবসায়ী পরিচয় দিয়ে ক্লাবের পেছনের একটা ছোট্ট ঘর ভাড়া নেয়। সোনালী ব্যাংকের ভল্টে থাকা কোটি কোটি টাকার খবর সে অনেক আগেই পেয়েছিল। আর ব্যাংকের সাথে একদম লাগানো ওই জরাজীর্ণ ঘরটি দেখার পরেই তার মাথায় খেলে যায় সুড়ঙ্গ কাটার বুদ্ধি। সে বুঝে যায় মাটির ওপর দিয়ে নয়, ব্যাংকে ঢুকতে হবে মাটির 30 ফুট তলদেশ দিয়ে। কিন্তু মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভল্টে পৌঁছানো কি এতটাই সহজ ছিল? আলো বাতাসহীন সেই অন্ধকারের ভেতরেই ঠিক কী কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সোহাগ ও তার দল। দু 2012 সালের মাঝামাঝি সময় থেকে সোহাগ কিশোরগঞ্জের সোনালী ব্যাংক শাখাকে রেকি করা শুরু করে। ব্যাংকের নিরাপত্তা কতটুকু, গার্ডদের ডিউটি শিফটিং কখন হয় এবং ভল্টি ভবনের ঠিক কোন পজিশনে অবস্থিত, দীর্ঘ 1.5 বছর ধরে এইসবের সূক্ষ্ম তথ্য জোগাড় করে সে। এরপর তার টিমের যুক্ত হয় 4 জন সদস্য: ইদ্রিস, মুনির, সোহেল এবং মুছা।
বাইরে থেকে ঘরটি সবসময় তালাবদ্ধ থাকতো, যেন মনে হতো ভেতরে কেউ নেই। কিন্তু দরজার ওপারে মাটির নিচে চলছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। 2013 সালের সেপ্টেম্বর থেকে 2014 সালের জানুয়ারি পর্যন্ত এই শেষ 5 মাস ধরে দিনরাত এক করে চলেছিল মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার রক্ত জল করা পরিশ্রমের কাজ। ঘরের এক কোণে মেঝের টাইলস তুলে তারা প্রথমে 4 ফুট গভীর একটি সোজা গর্ত করে। এরপর সেখান থেকে ব্যাংকের ভল্টের দিকে আনুমানিক 30 থেকে 35 ফুট লম্বা একটি সুড়ঙ্গ খোঁড়া শুরু হয়। সুড়ঙ্গটির ব্যাস ছিল মাত্র 2.5 ফুট, যা একজন পূর্ণবয়স্ক মানুষ কেবল হামাগুড়ি দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দিনের বেলা তারা চুপচাপ থাকতো, রাত 12টা বাজলেই শুরু হতো কাজ। মোমবাতির ঝাপসা আলো আর ছোট্ট টর্চলাইট জ্বালিয়ে তারা শাবল ও কোদাল এবং প্লাস্টিকের ছোট্ট বেলচা দিয়ে মাটি কাটত। সুড়ঙ্গের ভেতরে অক্সিজেনের তীব্র অভাব হতো। প্রচণ্ড গরম আর স্যাঁতস্যাঁতে কাদায় ভিজে তারা একাকার হয়ে যেত। বহুবার তাদের দম বন্ধ হয়ে আসার উপক্রম পর্যন্ত হয়েছিল। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কাটা মাটিগুলো কোথায় সরানো হবে। 5 মাস কেটে বের করা শত শত বস্তা মাটি তারা ওই ছোট্ট ঘরের ভেতরেই দেওয়ালের চারপাশে স্তূপ করে রেখে দিয়েছিল, বাইরের মানুষ যেন মাটি কাটার আওয়াজ না পায়। কিন্তু তাদের এই মূল ম্যাজিক ছিল কম্পাস ও জ্যামিতিক হিসাব। মাটির ওপর থেকে তারা ব্যাংকের ভল্টের দূরত্ব ও দিক পরিমাপ করছিল পেন্সিল ও স্কেল দিয়ে। মাটির নিচে অন্ধকারের মধ্যেই সামান্য দিক ভুল হলেই তারা ভল্টের বদলে উঠতেন ব্যাংকের ড্রেন বা বাইরের রাস্তায়। কিন্তু সোহাগের এই কম্পাস ডিরেকশন ছিল নিখুঁত। 24শে জানুয়ারি 2014 শনিবার রাত, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পুরো এলাকা নিস্তব্ধ। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে গেছে সোহাগ আর তার গ্যাং। তাদের মাথার ঠিক ওপরেই দাঁড়িয়ে আছে সোনালী ব্যাংকের সেই কাঙ্ক্ষিত ভল্ট। কিন্তু তাদের সামনে এখন সবচেয়ে বড় বাধা ভল্টের মেঝের ঢালাই করা শক্ত আরসিসি কংক্রিট আর ইটের পুরো গাঁথুনি। একটু শব্দ হলেই সব ভেস্তে যাবে। তাই তারা ড্রিল মেশিন, বিশেষ মেকানিক্যাল আর হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে অত্যন্ত নিঃশব্দে ও সাবধানে সিমেন্ট কংক্রিট ভাঙতে শুরু করে। ঘড়ির কাঁটায় তখন গভীর রাত। বহু ঘন্টার অক্লান্ত চেষ্টার পর অবশেষে ভেঙে পড়ে ভল্টের মেঝের একাংশ। সুড়ঙ্গের অন্ধকারের ভেতরে ঠিকরে পড়ে ভল্টের ভেতরের আলো। তারপর একে একে সুড়ঙ্গ থেকে ভল্টের ভেতরে উঠে আসে সোহাগ ও তার দল। সামনে স্তূপ করে রাখা 16,40,00,000 টাকা। তারা জানতো ব্যাংক খোলার আগে তাদের হাতে পুরো রবিবার দিনটা সময় আছে। পুরো রবিবার দিন জুড়ে ভোল থেকে একের পর এক টাকার বান্ডিল বস্তায় ভরে সুড়ঙ্গ দিয়ে টেনে আনে তাদের সেই ভাড়া ঘরে। মোট 16,40,00,000 টাকা তারা বড় বড় প্লাস্টিকের বস্তা ও 4টি বড় ট্যাঙ্কে প্যাক করে ফেলে। সোমবার সকাল হবার আগেই ঘরের পেছনে রাখা একটি ট্রাকে পুরো টাকা তুলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর পরদিন সকালে যখন কর্মকর্তারা এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়, ততক্ষণে সোহাগ এবং সোহাগের গ্যাং সীমান্ত পেরিয়ে অনেক দূর। কিন্তু এত নিখুঁত পরিকল্পনা করে 16,40,00,000 টাকা লুট করে নেওয়ার পর সোহাগ এমন কি মারাত্মক ভুল করে বসেছিল, যার মাসুল তাদের দিতে হয়েছিল মাত্র 72 ঘন্টার মধ্যেই। 26শে জানুয়ারি সকালে খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। খবরের কাগজ আর টিভিতে এই বিষয় নিয়ে একমাত্র প্রধান শিরোনাম, দেশের প্রধান একটি সরকারি ব্যাংকে এত বিপুল পরিমাণ টাকা চুরি হয় দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থার মুখে এক মস্ত বড় চর হিসাবে দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে র্যাব ও পুলিশ। তদন্তকারীরা সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকলেন এবং সেই ছোট্ট ঘরটিতে গিয়ে তারা পেলেন শত শত মাটি ভর্তি বস্তা, কাদামাখা জামাকাপড় আর ডিল করার সরঞ্জাম এবং খাবার ও জলের বোতল। ডাকাতরা তাদের কোনো আঙুলের ছাপ বা ছবি রেখে যায়নি। কিন্তু সোহাগ একটি ছোট্ট মারাত্মক ভুল করে ফেলেছিল। ঘরের মেঝেতে এক কোণে কাদার মধ্যে পড়েছিল একটি মোবাইল সিম কার্ডের প্লাস্টিক কভার। সোহাগ ভেবেছিল সিম তুলে নিয়ে প্লাস্টিক ফেলে দিলে কোনো প্রমাণ থাকবে না। কিন্তু ওই প্লাস্টিকের কভারে লেখা ছিল সিমের আইডেন্টিফিকেশন নম্বর। তাৎক্ষণিকভাবে গোয়েন্দারা মোবাইল অপারেটর কোম্পানির সাহায্যে ওই সিমের নম্বর ও মালিকের নাম উদ্ধার করে। সেই সিমটি ট্র্যাকিং শুরু হতেই দেখা যায় 26 তারিখ সকালে সিমটি কিশোরগঞ্জ থেকে
সিলেটের দিকে না গিয়ে সরাসরি ঢাকার শ্যামপুর ও কদমতলির দিকে মুভ করছে। তদন্তকারীরা বুঝে গেলেন এত পরিমাণ নগদ টাকা নিয়ে ডাকাত দল ঢাকার বাইরে পালানোর সাহস পাবে না। তারা ঢাকার কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়ে আছে। 27 জানুয়ারি 2014 রাত আনুমানিক 11:30। ডাকাতির খবর জানাজানি হওয়ার মাত্র 72 ঘন্টার মাথায় 14 জনের একটি বিশেষ দল ঢাকার কদমতলী এলাকায় বালুর মাঠের একটি 3তলা বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ভেতরে ঢোকার সাথে সাথে সোহাগ ও তার সহযোগীদের হাতেনাতে ধরে ফেলে। তারা পালানোর কোনো সুযোগটুকু পায়নি। ঘরের ভেতরের দৃশ্য দেখে র্যাব কর্মকর্তাদের চোখ কপালে ওঠে। 4টে বড় বড় ট্যাঙ্ক আর টেবিল ব্যাগে খোপে খোপে গুছিয়ে রাখা কোটি কোটি টাকার বান্ডিল। গণনার পর দেখা গেল লুট হওয়া 16,40,00,000 টাকার মধ্যে 16,19,00,000 টাকাই এখনও অক্ষত আছে। বাকি অল্প কিছু টাকা তারা পালানোর জন্য খরচ করেছিল। অনেকেই 2014 সালের কিশোরগঞ্জের এই সুড়ঙ্গ ডাকাতিকে 2016 সালের বাংলাদেশের ব্যাংকের $81 মিলিয়ন সাইবার ডাকাতির সাথে গুলিয়ে ফেলেন। কিন্তু দুটি ঘটনা ছিল সম্পূর্ণ বিপরীত। 2016 সালের ঘটনাটি ছিল ডিজিটাল প্রযুক্তির সাহায্যে স্ক্রিনের আড়ালে বসে করা এক আধুনিক সাইবার হাইস্ট। আর 2014 সালে কিশোরগঞ্জের ঘটনাটি ছিল কাদা ও মাটি আর শারীরিক শ্রম দিয়ে করা এক ক্লাসিক অ্যানালগ ডাকাতি। কিশোরগঞ্জের এই সুড়ঙ্গ ডাকাতি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। বিশ্ব অপরাধ ইতিহাসে একটি প্রধান ব্যাংকের ভোল্ট ভেঙে 16 কোটি টাকা চুরির পর মাত্র 72 ঘন্টার মধ্যে প্রায় 100% টাকা অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনা সত্যিই বিরল। তবে পরিকল্পনা যতই নির্ভুল হোক না কেন, নিখুঁত অপরাধ বলে আসলে কিছুই হয় না। সোহাগ ও তার পুরো দল গ্রেপ্তার হয় এবং তাদের বিচারের মুখোমুখি হতে হয়। তবে আজও বাংলাদেশের অপরাধ ইতিহাস নিয়ে যখনই কথা হয়, কিশোরগঞ্জের এই 16 কোটি টাকার সুড়ঙ্গ ডাকাতি এক রোমাঞ্চকর, গা শিরে ওঠা এবং নাটকীয় অধ্যায় হিসাবে বারবার ফিরে আসে। তবে আজকের এই পুরো ডকুমেন্টারি ভিডিওটা তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রকাশ তদন্ত প্রতিবেদন, আদালতের চার্জশিট এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য কেবল ইতিহাস ও সত্য ঘটনাকে তুলে ধরা, কোনো ধরনের অপরাধমূলক কাজকে উৎসাহিত করা নয়। তবে আজ এই পর্যন্তই থাক। খুব শীঘ্রই ফিরে আসছি এমন কোনো রোমাঞ্চকর ও অবিশ্বাস্য সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।